দেখে নেব খেলার সময়ের শিরোনাম। নির্বাচন নিয়ে এনএসসির তদন্ত কমিটি গঠনে বিসিবির উদ্বেগ, বিষয়টিকে আইসিসির স্বাধীন বোর্ডের উপর হস্তক্ষেপ হিসেবে দেখছে বলে দাবি, দ্রুত নিষ্পত্তির অনুরোধ। খুব ভালো ক্রিকেট আমরা খেলেছি এবং আশা করছি যে এটা ক্রমাগত আরও ভালো হতে থাকবে। পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটারদের পারফরমেন্সে খুশি বিসিবি। বিসিএল এ ভালো প্রস্তুতি হয় এসেছে সাফল্য, চূড়ান্ত হলো নিউজিল্যান্ড সিরিজের ভেন্যু। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেই আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ। উইন্ডিজকে হটিয়ে 9 নম্বরে উঠে এলো মিরাজের বাহিনী, রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়ালো 79। এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ সামনে রেখে শুরু হলো ফুটবল দলের ক্যাম্প। কঠিন হলেও 3 পয়েন্ট চান অধিনায়ক জামাল। বাফুফে চাইলে কাজ চালিয়ে যেতে চান হেড কোচ কাবরেরা। এবং ফিফা বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত এখনও জানায়নি ইরান। এএফসির প্রত্যাশার নিয়ম মেনেই তারা অংশ নেবেন মেগা ইভেন্টে, সরে গেলে প্রস্তুত আছে বিকল্প। দেশের ফুটবলের খবর দিয়ে রাগ ঢাক না করে নিজের ইচ্ছের কথা প্রকাশ করলেন হাভিয়ের কাবরেরা। বাফুফে চাইলে দেশের ফুটবলের সঙ্গে কাজ করতে চান আরও কিছুদিন। পাশাপাশি স্প্যানিশ কোচ ব্যাখ্যা দিয়েছেন কেন জিকো নেই তার সিঙ্গাপুর ম্যাচের স্কোয়াডে। এদিকে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ সামনে রেখে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। কঠিন হলেও এই ম্যাচে 3 পয়েন্ট চান অধিনায়ক জামাল ভুঁইয়া। স্ত্রী সন্তান সঙ্গী করে প্রায় 1.5 বছর পর ফুটবল পরিবারে ফেরা বিশ্বনাথ ঘোষের সদস্য হয়েও পরিবারের বাইরে থাকার কষ্টটা এতদিন হাড়ে হাড়ে টের পেয়েছেন এই রাইট ব্যাক। ইনজুরির সঙ্গে লম্বা লড়াই শেষে অবশেষে জাতীয় দলে তার স্বস্তির প্রত্যাবর্তন। বিশ্ব ফিরলেও কাঠখড়ায় অপ্রত্যাশিতভাবে সিঙ্গাপুর ম্যাচের এই ক্যাম্পে নেই দলের 2 ভরসার প্রতীক তপু বর্মন আর রাকিব হোসেন। তাদের জায়গায় সুযোগ হয়েছে কয়েকজন তরুণ ফুটবলারের। তরুণ না হওয়ার অজুহাতে হাবিয়ার কাবরেরার দলে নেই আনিসুর রহমান জিকো। বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ চিন্তা করেই নাকি শ্রাবণকে দেয়া হয়েছে প্রাধান্য। শ্রাবণ খুবই প্রতিভাবান একজন গোলকিপার। বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ চিন্তা করেই আমি তাকে দলে রেখেছি। আমি বলবো না যে জিকো জাতীয় দলে ফেরার প্রত্যাশা করে না, সে পারফর্ম করছে, কিন্তু আমাকে আসলে একটা সিদ্ধান্তে আসতে হয়েছে। দেশের ফুটবলের ভবিষ্যতের পাশাপাশি নিজের ভবিষ্যৎ নিয়েও কনসার্ন কাবরেরা। এপ্রিলে মেয়াদ পূর্ণ করলেও স্প্যানিশ কোচের প্রত্যাশা সম্পর্কটা হতে পারে আরও লম্বা। তার বিশ্বাস শুধু সিঙ্গাপুর ম্যাচ বিবেচনা না করে পুরো জার্নি বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেবেন বাফুফে সভাপতি। আসলে একটা ম্যাচের রেজাল্ট বিবেচনায় আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। আমি এখানে লম্বা সময় ধরে আছি। প্রেসিডেন্ট জানেন আমি তার দলের জন্য কি করতে পারি এবং দলে আমি কি পরিবর্তন এনেছি। আমার মনে হয় সবকিছু বিবেচনায় নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। সিঙ্গাপুর ম্যাচের পরই এই বিষয়ে আলোচনা হবে। কোয়ালিফাই বিবেচনায় নিলে এশিয়ান কাপ বাছাইয়ের এই সাইকেলের শেষ ম্যাচটা বাংলাদেশের জন্য কেবলই আনুষ্ঠানিকতার। তবে র্যাঙ্কিংয়ের সমীকরণ থাকায় তা বেশ গুরুত্বপূর্ণ। তার আগে ভিয়েতনামের সঙ্গে আছে কঠিন ম্যাচ, যেটিকে প্রস্তুতির আদর্শ মঞ্চ হিসেবে দেখছেন জামাল। ভালো ম্যাচ খেলতে পারি ভিয়েতনাম সাথে, তাহলে ইটস গোনা বি ইজিয়ার ফর আস টু প্লে অ্যাগেন্স্ট সিঙ্গাপুর। কিন্তু আমার এন্ড গোল হচ্ছে 3 পয়েন্টস অ্যাগেন্স্ট সিঙ্গাপুর, বাট অফকোর্স সবাই চাই 2টা ম্যাচ জিততে। বাট আই এম 100% শিওর ইটস গোনা বি ভেরি ডিফিকাল্ট অ্যাগেন্স্ট ভিয়েতনাম, বাট আমার বিশ্বাস আছে দ্যাট আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি। প্রাথমিক স্কোয়াডের সবাই ক্যাম্পে যুক্ত হলেও মধ্যপ্রাচ্য পরিস্থিতি বাফুফেকে ভুগিয়েছে প্রবাসী ফুটবলারদের বাংলাদেশে আনতে। সমস্যা তৈরি হলেও এক হামজা ছাড়া স্কোয়াডের সবাইকে নিয়ে প্রথম দিন থেকেই অনুশীলন করাবেন কাবরেরা। হামজার জন্য কোনো রিজন না, কারণ ওখানে ওর খেলা চলতেছিল বললো যে, এবং সে ওখান থেকে ওইটা ওর জন্য মানে আমাদের সুইটেবল হচ্ছিল। আর যেটা হলো যে ফ্লাইট তো আসলে সব জায়গায় ফ্লাইটের সমস্যা হয়েছে, সেই সমস্যার জন্য এটার অল্টারনেটিভ ওয়ে করে আমাদের আসা হয়েছে। তবে ভিয়েতনাম পাড়ি দেওয়ার আগে অনূর্ধ্ব 20 দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা থাকলেও আপাতত সেটা হচ্ছে না। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নানা বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সন বাবলা। বাবলাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। মানে প্রতিবেদনটাই দেখছিলাম, এটা দিয়ে যদি আলোচনাটা শুরু করি। বাংলাদেশ ফুটবলের জাতীয় দলের আবার কার্যক্রম শুরু হলো। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ রয়েছে, তার আগে একটা প্রস্তুতি ম্যাচও রয়েছে।
যদি মানে গোটা জার্নিটাকে আমরা একটু আলোচনা করি, বাংলাদেশ দলের সিঙ্গাপুর ম্যাচ, এশিয়ান কাপের আশা ভরসা খুব কিছু একটা নেই, সমীকরণ নেই খুব বেশি, একেবারে নির্ভর হয়ে ম্যাচটা খেলতে পারে। এখান থেকে আসলে কি ভালো কিছুর প্রত্যাশা বাংলাদেশ করতে পারে কিনা? যদিও সিঙ্গাপুর অনেক হাই টপ র্যাঙ্কিং এখন পর্যন্ত আমাদের গ্রুপে, সিঙ্গাপুর গ্রুপের হলে যে এখন টপে আছে, আমরা হলে বাংলাদেশ আছে হলে যে তৃতীয় স্থানে। তো পুরো আপনি বলছিলেন যে পুরো জার্নিটার কথা, আমরা এশিয়ান কাপ বাছাইয়ের পুরো জার্নিটার কথা, তো এই জার্নিতে যদি ধরেন এই পুরো গ্রুপটা আমার কাছে মনে হয়েছে পুরো গ্রুপটা হলো যে প্রত্যেকটা 4টা দলই 19-20, মানে খুব যে হাই কোনোটা সেরকম না। আপনি পুরো 6টা গ্রুপ যদি দেখেন, আপনি 6টা গ্রুপের মধ্যেই এই গ্রুপটাতে বাকিদের দেখবেন যে ম্যাক্সিমাম গ্রুপের হলে যে 15 পয়েন্ট নিয়ে অনেক 2-3টা টিম আছে ওরা কনফার্ম করে ফেলেছে, কিন্তু এই গ্রুপটাতে 4টা টিমেই খুব 19-20 টিম। এইখানে এইবার বাংলাদেশের সত্যিকার অর্থে একটা চান্সটা ছিল, এই চান্সটা হয়তোবা এটা খেলা যে কখনো প্রত্যাশা পূরণ হয় না, কখনো প্রত্যাশাতেই তো খেলে ফেলা যায়। যেমন আমাদের শুরুটা বাজে ছিল, যে সবচেয়ে ভালো ম্যাচ খেলেছে যেই ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়ার মাঠে গিয়ে, সেই ম্যাচটাতে বাংলাদেশ আসলে যদি বলে এটাতে 6 পয়েন্ট পাওয়া উচিত ছিল, বাংলাদেশ সেই পরিমাণ গোল করতে পারতো, কিন্তু বাংলাদেশ খুবই দুঃখজনক যে সেটা আমাদের ড্র করে ফিরতে হয়েছে। তো তারপর ইন্ডিয়াকে হারালো, আর হংকংয়ের সঙ্গে আরেকটা ড্র, সব মিলিয়ে 5 পয়েন্ট। এখন আপনি আবার ইন্ডিয়ার সঙ্গে দেখবেন আমাদের গ্রুপের যে টপ টিম সিঙ্গাপুর, তারা ইন্ডিয়ার সঙ্গে আবার ড্র করেছে। তো আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে হলো যে সিঙ্গাপুর খুব ভালো টিম, বাংলাদেশ খুব খারাপ টিম, এই সিদ্ধান্তে কোনোভাবে আসা যাবে না। যে যদিও বাংলাদেশ নিজেদের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরেছে, কিন্তু আমার মনে হয় এই ম্যাচটা আপনি বলছিলেন যে নির্ভর হয়ে খেলার একটা সুযোগ আছে। একটা কাবরেরার নিচে, আমি জানি না এটা ওনার শেষ ম্যাচ হতে চলেছে কিনা, উনিও চেষ্টা করবেন তার, যদি শেষ ম্যাচ হয় এটা হলে যে তার রাঙিয়ে যেতে চেষ্টা করবেন। আর আমাদের প্লেয়ারদের জন্য এটা একটা ভালো চান্স, যে হলো যে আমরা হয়তো বাংলাদেশ কোয়ালিফাই করলো না, কিন্তু বাংলাদেশ এশিয়া কাপ বাছাই থেকে একটা 2টো জয় নিয়ে আসতে পারলো, এইটা হলে যে বাংলাদেশের হিস্ট্রির জন্য এটা খুবই ইতিবাচক একটা ফুটবলের গল্প হবে। ভিয়েতনামের বিপক্ষেও ম্যাচ রয়েছে, ওইখান থেকে প্রস্তুতিটা বাংলাদেশ নেয়ার সুযোগটা আছে। যদি দলটাও দেখেন, আপনার কাছে মনে হয় কি পারফেক্ট দল হয়েছে কাবরেরার? আসলে যদি বলেন, আমি খুবই কট্টর মানুষ, আমি বাংলাদেশের ফুটবলারদের ধরেন যে খুব বেশি পার্থক্যটা আমি দেখি না। আমি হলে যে ধরেন যে জনাব করিমের জায়গায় জনাব রহিম, এইটা হলে যে খুব বেশি পার্থক্য আমি দেখি না। আমি পার্থক্যটা এইবারের ইয়েতে পুরোপুরি পার্থক্যটা গড়ে দিয়েছে হামজা চৌধুরী, আর কিছু ক্ষেত্রে হয়তো সমিত সোম। এই পার্থক্যগুলা যখন হামজা চৌধুরীর ইনফ্লুয়েন্সটা পুরো দলকে চাঙ্গা করেছে, হয়তো যেই ছেলেটা আমার দেশের প্লেয়ার, যে হয়তো কনফিডেন্সের অভাবে ভুগছিল, সে প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে খেলতে পেরেছে। এটা টিমের মধ্যে এরকম একজন সুপারস্টার থাকলে সে এবং এত ভালোভাবে মিশে সে টিমটাকে এক কথায় যদি বলেন সেই গুছিয়েছে। এবং যে ভালো কোচ কাবরেরা যদি ভালো কোচ হয়ে থাকে, তাহলে আমি বলবো যে তিনি কতটা তাকে ব্যবহার করতে পেরেছেন, প্রথমত অন দ্য ফিল্ড এবং অফ দ্য ফিল্ডে এরকম যদি একজন প্লেয়ার থাকে, অফ দ্য ফিল্ডেই তাকে দিয়েই পুরো টিমটাকে গোছানো যায়, মোটিভেট করা যায়। আপনার 2022 বিশ্বকাপের যে মেসি যে ওয়ার্ল্ড কাপ জিতলেন, আপনি ওই টিমটার কথা একবার চিন্তা করেন, ওখানে স্কালোনির মাস্টার ক্লাস ব্যাপার ছিল যে উনি মেসিকে কেন্দ্র করেই উনি পুরো টিমটা সাজিয়েছেন। হয়তো মেসি হয়তো তার তুমুল ফর্মে ছিল না, মেসি হয়তো তার একদম মানে 2015, 16, 17, 14, 15 এরকম যা ইচ্ছা তা করতো, মেসি সেই রকম ফর্ম ছিল। কিন্তু 2022 সালে এসে সেই মেসিকে কেন্দ্র করে উনি টিমটা সাজিয়েছেন, এবং
মেসিকেই দিয়েই পুরো টিমের সব কিছু খুলনলচে বদলে ফেলেছেন এবং কাবরেরা হয়তো বা কোনো কোনো ম্যাচে সেটা পেরেছেন, কোনো কোনো ম্যাচে সেটা পারেননি। কাবরেরাকে নিয়ে আসলে কথা বলতে চাই যে আসলে তিনি এখন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার পর ইতিহাসে লংগেস্ট সার্ভ কোচ বাংলাদেশ ন্যাশনাল টিমের। কি মনে হয় তিনি আসলে আজকেও মানে গণমাধ্যমে বলছিলেন যে যদি বাফুফে বিবেচনা করে তিনি থাকতে চান, বিবেচনা করা কি উচিত তার যেই পারফরমেন্স? এটা যদি বাংলাদেশের আপনি বলছেন 2022 থেকে এ পর্যন্ত প্রায় 4 বছর, তো লংগেস্ট সার্ভ কোচ আমার মনে হয় যে হলো যে এখন পর্যন্ত যা হয়েছে ঠিক মানে এই পর্যন্তই থাক, কারণ হলো যে অনেক দিন হলো। তবে তার একটা জায়গা আমার কাছে খুব, তার পুরো স্পেলের মধ্যে, এই লং স্পেলের মধ্যে একটা জায়গা যখন হলো যে সাফে খেললো বাংলাদেশ, যেই সাফে সেই বাংলাদেশকে নিয়ে কোনো হাইপ ছিল না দেশে, সেই বাংলাদেশ সেমিফাইনাল থেকে ছিটকে যায় সব সময়, সেই বাংলাদেশকে নিয়ে যে ম্যাজিকটা দেখিয়েছিলেন ইন্ডিয়াতে সাফ ফুটবলে, সেইটা হলো যে আমি পরে আর হলো যে সেই জায়গাটা আমি খুঁজে পাই না। ওইটাতে মনে হয়েছিল কাবরেরা ইজ এ টেকটিশিয়ান, ইজ এ বিউটিফুল টেকটিশিয়ান। ওইখানে আমার মনে হয়েছিল যে হলে যে মানে কারণ হলে যে আপনি ইন্ডিয়ার মাটিতে গিয়ে মালদ্বীপকে হারাচ্ছে, বড় বড় টিমকে হারিয়ে দিচ্ছে। আমরা কুয়েতের সঙ্গে ম্যাচ খেলেছি, দুর্দান্ত ম্যাচ খেলেছে। তো সব মিলালে ওই সাফটা ছিল বাংলাদেশ অধ্যায়ে তার স্মরণীয় টুর্নামেন্ট ছিল এবং বাংলাদেশের জন্যও বটে, কিন্তু এরপর তার ওই ঝলকটা বোধহয় আমরা আর অতটা দেখিনি। তো সুতরাং আমার মনে হয় যে এই পর্যন্ত এখানেই বিএফএফেরও উচিত এখানে হলে যে থেমে যাওয়া। নিশ্চয়ই আমরা একটু আরও আলোচনা করবো, ক্রিকেট নিয়ে আলোচনা করবো, একটা প্রতিবেদন রয়েছে সেটা দেখে আসছি। গণতান্ত্রিকভাবে নির্বাচিত ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বোর্ড, জানিয়ে আইসিসির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে বর্তমান কমিটি, যেটাকে স্বাধীন বোর্ডের কার্যক্রমের উপর হস্তক্ষেপ হিসেবে দেখে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। জাতীয় ক্রীড়া পরিষদের কাছে বিষয়টি দ্রুত নিষ্পত্তির আবেদন করেছে বিসিবি। আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর বর্তমান বোর্ডের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন ঢাকার ক্লাব সংগঠকরা। নির্বাচন সঠিক প্রক্রিয়ায় হয়েছে কিনা তা তদন্ত করতে এনএসসিতে আবেদন করেন তারা। এরপর জেলা ও বিভাগের কাউন্সিলররাও একই আবেদন করেন, যার প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। 11 মার্চ রাষ্ট্রের বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের রেখে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়, যেখানে বলা হয় নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারসাজি এবং ক্ষমতার অপব্যবহার হয়েছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখতে। 15 কার্যদিবসের মাঝে তদন্ত কমিটিকে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। বিষয়টি নিয়ে চুপ থাকলেও অবশেষে প্রতিক্রিয়া জানিয়েছে ক্রিকেট বোর্ড। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে বিসিবি, যেখানে এই কার্যক্রমকে বিসিবির উপর সরকারের হস্তক্ষেপ হিসেবে দেখবে আইসিসি। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমান ক্রিকেট বোর্ড গঠনতন্ত্র ও নির্বাচনের যে নীতিমালা রয়েছে সে অনুযায়ী কাউন্সিলরদের ভোটে নির্বাচিত। বর্তমানে তারা ক্রিকেটের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত তদন্ত কমিটি নিয়ে বোর্ড উদ্বেগ প্রকাশ করেছে। এমন কার্যক্রম স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে স্বাধীনতার হস্তক্ষেপ এবং নির্বাচিত প্রশাসনকে অস্থিতিশীল করে তুলবে বলে উল্লেখ করা হয়। আইসিসির নিয়মানুযায়ী এই ধরনের কার্যক্রম একটি স্বাধীন বোর্ডের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হিসেবে গণ্য হবে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেবে এবং তা নিয়ে তদন্ত শুরু করতে পারে। অনানুষ্ঠানিকভাবে বিষয়গুলো নিয়ে আইসিসির শীর্ষ কর্তাদের সঙ্গে বিসিবির আলোচনা হয়েছে বলেও বলা হয় বিজ্ঞপ্তিতে। তবে বিষয়টি নিয়ে আইসিসি তদন্ত শুরুর আগেই আমিনুল ইসলামের বোর্ড জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে সরাসরি আলোচনা করতে প্রস্তুত। বিসিবি যে কোনো বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদ এবং সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে নির্বাচিত ক্রিকেট প্রশাসনের স্বায়ত্তশাসন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করার অনুরোধ করা হয়েছে। এছাড়াও ক্রিকেটের ধারাবাহিকতা, স্থিতিশীলতা, স্বাধীনতা বজায় রাখতে দ্রুত বিষয়টি নিষ্পত্তির আবেদন করা হয় বিজ্ঞপ্তিতে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আলোচনা করছি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সনদ বাবলা।
আমরা রিপোর্টটা দেখছিলাম যে আসলে বিসিবি এবং ক্রীড়া পরিষদ কিংবা যদি ক্রীড়া মন্ত্রণালয় বলি আনুষ্ঠানিকভাবে মুখোমুখি অবস্থানে দাঁড়ালো। ক্রীড়া পরিষদ একটা তদন্ত কমিটি গঠন করেছে, এখন বিসিবি তার প্রতিক্রিয়া জানিয়েছে। মানে বিষয়টা আসলে কোন দিকে গড়াচ্ছে কি মনে হয়? আচ্ছা, বিসিবি তার প্রতিক্রিয়া জানিয়েছে, বিসিবি বিষয়টা আইসিসির কাছেও জানিয়েছে, আইসিসি একটা রিয়াকশন দিয়েছে ওনাদের বক্তব্য অনুযায়ী। বা আলটিমেটলি এগুলো করে আমার মনে হয় না যে বিসিবির এই যে 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 নির্বাচিত কমিটি আছে, তথাকথিত নির্বাচিত কমিটি, যে নির্বাচনকে ঘিরে অনেক ধরনের প্রশ্ন ছিল, মিডিয়া বলেন এবং হলো যে সংগঠক মহল সবার মধ্যে প্রশ্ন ছিল, মনে হয় যে হলো যে এই জিনিসটা এই নির্বাচনের যে কমিটি সেটাকে টিকিয়ে রাখতে পারবে বলে আমার মনে হয় না। প্রথমে আমার এটা মনে না হওয়ার আরেকটা কারণ হলো যে তারা যদি ভালো কাজ করতে পারতো, আমি যদি বলি যে হলো যে প্রথমত ওয়ার্ল্ড কাপটা একটু হলো যে আমার মনে হয়েছে জিনিসটা হলো যে ঠিক ভালোভাবে হ্যান্ডেল করতে পারেননি। ওয়ার্ল্ড কাপের আমাদের যে ওয়ার্ল্ড কাপ না খেলার ইস্যুটা, এটা হলে যে এটা আরও স্মার্ট হতে পারতো। এটা দর কষাকষি সব মিলিয়ে যেভাবেই বলেন যে হলে যে বাংলাদেশ যদি মোটোটা থাকতো আমরা শেষ পর্যন্ত খেলবো, কিন্তু আমরা একদম খুব কূটনৈতিকভাবে যেভাবেই বলেন যে আরও স্মার্ট হইতে জিনিসটা হ্যান্ডেল করে আমরা যেন উইন সিচুয়েশনে থাকি। রাইট, সেটা ইন্ডিয়ার সঙ্গে হতে পারতো, আইসিসির সঙ্গে হতে পারতো, এটা হয়নি। এইটা একটা হলে যে বড় ধরনের একটা ঘটনা ছিল বর্তমানে আমাদের বোর্ডের জন্য। তারপর যা কিছু চলছে কার্যক্রমটা তো এক ধরনের, আমি যদি বলি এক ধরনের থেমে আছে কার্যক্রমটা। আপনি হয়তো সেটা পাল্টা বলতে পারেন, কেন সিরিজ তো হয়েছে। হ্যাঁ, সিরিজ হয়েছে, খেলা হচ্ছে এখানে, এত বড় একটা সিরিজ হচ্ছে, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ জিতলো, বাট বাংলাদেশের প্রেসিডেন্ট দেশে নাই। কি কারণে উনি দেশে নাই? উনি অস্ট্রেলিয়া চলে গেছেন। তো সব মিলালে মনে হয় যে হলে যে জিনিসটা খুব ভালো হইতে যাবে না। আর ঠিক আপনার ইন্টারিম পিরিয়ডে ঠিক যেইভাবে হলে যে আগের কমিটিকে বিদায় দেওয়া হয়েছিল, ঠিক একইভাবে আপনার হলে যে নির্বাচিত সরকার ঠিক একই রকমের। কারণ এখানে সরকারেরও কিছু টুলস আছে, এবং বাইরে যদি কোনো একটা পক্ষ যদি না থাকতো, বাইরে একটা খুব স্ট্রং পক্ষ আছে যারা বারবার বলে আসছে, ইন্টারিম পিরিয়ড থেকেই যারা বলে আসছে এই নির্বাচন সঠিক হয়নি, বা বোর্ডে যারা গেছেন তাদের অনেককে নিয়েই তারা প্রশ্ন তুলছেন। যেমন তামিম ইকবাল এখনও বলছেন এটা এই বোর্ড আমি মানি না। হ্যাঁ, তামিম ইকবাল বলছেন বলে মানবে না আমি তা বলছি না, কিন্তু সেই ইয়েতে অনেকেই একটা বিশাল একটা গ্রুপ আছে যাদেরকে আপনার এই সরকার বা হলে যে ক্রীড়া মন্ত্রণালয় তাদেরকে হলে যে কাউন্ট করতে হবে, তাদের কথাগুলো আমলেও নিতে হবে। যে এখন আমি বলি যে ওনারা যদি ভালো করতে পারতেন, এর মধ্যে তাদের কাজগুলো যদি ভালো হতো, তাইলে জিনিসটা অত সহজ হতো না। মানে ওনারা নিজেরাই হলে যে মানে ডিসকমফোর্ট জায়গায় নিজেদের কাজ দিয়েই চলে গেছেন, যার ফলে অপোনেন্টের হাতে এখন অনেক ধরনের ইস্যু আছে। এর আগেও আসলে রাজনৈতিক পট পরিবর্তনের সময় আমরা দেখেছি যে এরকম বোর্ড পরিবর্তন হয়েছে। কখনো তো আসলে আমরা আইসিসি থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞায় পড়িনি বাংলাদেশ এখন পর্যন্ত। সেটা আমারও মনে হয় না খুব যে নিষেধাজ্ঞা হবে। শ্রীলঙ্কায় কিছুদিন আগে তো হলে যে শ্রীলঙ্কার বোর্ড থেকে আহ্বান জানানো হয়েছে। হ্যাঁ, তো আইসিসি এ পর্যন্ত আমি যতটুকু দেখেছি, আইসিসি ঠিক ফিফার মতো অতটা কঠোর না, বা যেহেতু খেলেও কম দেশ খুব, এই জন্য হয়তো বা আইসিসি চাই জিনিসটার মানে খেলাটার বিস্তৃতি চাই, খুব কঠোর হতে চায় না। তো এটা অনেকখানি হলে যে দেশের সরকার, তারপর তাদের সংগঠন, এই সব কিছুর উপরেই আমার মনে হয় যে সব কিছু ডিপেন্ড করে। এখন যেই তদন্ত কমিটি কী রিপোর্টটা দিচ্ছে আমার ধারণা যে সেটার উপরে অনেকখানি ডিপেন্ড করছে। আর নতুন ক্রীড়ামন্ত্রী জিনিসটাকে এখনো পর্যন্ত খুব ভালোভাবে দাদা অসংখ্য ধন্যবাদ আসলে আমাদেরকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।
দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশ ক্রীড়াঙ্গনের নানা ইস্যুতে। আমাদের সঙ্গে ছিলেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সনদ বাবলা। নিউজিল্যান্ড সিরিজের ভেন্যু চূড়ান্ত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়ানডে ও টি-20 সিরিজ দুটি অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। ওডিআই বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার সমীকরণ থাকায় এই দ্বিপাক্ষিক সিরিজগুলো বেশ গুরুত্বপূর্ণ। টাইগারদের জন্য ঘরের মাঠে পাকিস্তান বধের পর এবার নিউজিল্যান্ড মিশন। 31 এপ্রিল ঢাকায় আসবে কিউইরা। 17 এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ 20 এপ্রিল আর 23 এপ্রিল চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর শুরু টি-20 সিরিজ। বিশ্বকাপ মিস করার সংক্ষিপ্ত ফরম্যাটে 4.5 মাসের বেশি সময়ের ব্যবধানে নামবে বাংলাদেশ দল। 27 ও 29 এপ্রিল চট্টগ্রামে হবে প্রথম দুই ম্যাচ। 2 মে মিরপুরের শেষ টি-20তে ব্ল্যাক ক্যাপদের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের আঁতে ঘা লেগেছে পাকিস্তানিদের। মাইক হেসেনের দলকে নিয়ে কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। শাহিন শাহ আফ্রিদিকে ওয়ানডে অধিনায়ক করায় নির্বাচকদের ক্রিকেট জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন শহীদ আফ্রিদি। পিসিবিতে স্বজন প্রীতির অভিযোগ করেছেন আরেক সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ। 2027 বিশ্বকাপে পাকিস্তানের খুব একটা সম্ভাবনা দেখছেন না বলে মন্তব্য করেছেন মোহাম্মদ আমির। আর কামরান আকমলের মতে এই বাংলাদেশ দলের কাছে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হবে পাকিস্তান। সিরিজ জিতে উৎফুল্ল বাংলাদেশ ক্রিকেট দল, আর ঠিক উল্টো চিত্র পাকিস্তানে। হারটা হজম করতে পারছে না সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। দলকে রীতিমতো শুলে চড়াচ্ছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। 2027 ওয়ানডে বিশ্বকাপ জয়ের বড় লক্ষ্যের কথা শুনিয়ে এই সিরিজ হারের পর একটু বেশি কটু কথা শুনতে হচ্ছে শাহিন শাহ আফ্রিদিদের। বাংলাদেশ দলের পারফরমেন্স ও মানসিকতার প্রশংসার মাঝেই ক্ষোভ উগরে দিচ্ছেন মেন ইন গ্রিনের এক্স প্লেয়াররা। বাংলাদেশ আমাদের বোকা বানিয়েছে। স্পিন উইকেটের বদলে বাউন্স উইকেট দিয়েছে, কারণ তারা জানে আমাদের ব্যাটাররা স্পিন ভালো খেলে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে যদি এই অবস্থা হয় তাহলে সাউথ আফ্রিকায় কি করবে? এই কন্ডিশনে বিশ্বকাপে ভালো করতে হলে যাদের টেকনিক ভালো, যারা বিভিন্ন শট খেলতে পারে, তাদেরই টিমে রাখা উচিত। দ্বিতীয় ম্যাচটা জেতার পর পাকিস্তান সবকিছু হালকাভাবে নিয়ে নিয়েছে। ভেবেছে যে কাউকে নামিয়ে দিলেই জিতে যাবে। এটা ঢাকা, লাহোর নয় যে যা খুশি তা করেই ম্যাচ জেতা যায়। আর আমার তো মনে হয় বাংলাদেশ দল লাহোরেও পাকিস্তানকে 3-0 ব্যবধানে হারাবে। শুধু ক্রিকেটার নন, সাবেকদের সমালোচনার তীরে বিদ্ধ টিম ম্যানেজমেন্ট ও পিসিবি কর্তারাও। টিম সিলেকশন থেকে শুরু করে 22 গজের প্ল্যানিং সবকিছুরই কড়া সমালোচনা করেন তারা। নিজের মেয়ে জামাই শাহিন আফ্রিদিকেও দু কথা শুনিয়ে দিতে ছাড়েননি শহীদ আফ্রিদি। টি-20 বিশ্বকাপের পারফরমেন্স তো দেখেছেন, এখন বাংলাদেশের বিপক্ষেও সিরিজ হার। নির্বাচক কমিটির সমালোচনা না করে পারছে না। সবাই এত ক্রিকেট খেলেছেন, তবুও কোন ফরম্যাটে কাকে অধিনায়ক করা উচিত সেটা বোঝেন না। বাজে একটা বিশ্বকাপের পর অনভিজ্ঞ দল পাঠিয়ে দিলেন বাংলাদেশে, আর ওরাও ভালোবাসি বলে হারিয়ে দিল। ওদের বোলারদের দেখুন কিভাবে আমাদের ব্যাটারদের নাচিয়ে ছাড়লো। পিসিবিতে আসলে স্বজনপ্রীতি চলে, পছন্দের খেলোয়াড়দেরই কেবল দলে নেওয়া হয়। বোর্ড ও জাতীয় দলে ব্যাপক রদবদলের পরামর্শ পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের। মাকসুম আলম খান, সময় সংবাদ। বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ার বিষয়ে এখনও কোনো অফিসিয়াল সিদ্ধান্ত জানায়নি ইরান। নিয়মানুযায়ী তারা মেগা আসরে অংশ নেবে বলে প্রত্যাশা এএফসি সাধারণ সম্পাদক উইন্ডসর জন। শেষ পর্যন্ত ইরান প্রত্যাহার করে নিলে ফিফার গঠনতন্ত্র অনুযায়ী নতুন দল অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি। এদিকে ইরানের 7 নারী ফুটবলারের মাঝে 5 জন অস্ট্রেলিয়ার অ্যাসাইলাম ভিসা বাতিল করে এরই মধ্যে মালয়েশিয়ায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের এক্স হ্যান্ডেলে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে হুমকি দেওয়ার পর দেশটির বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। মধ্যপ্রাচ্যে চলমান ইরানের উপর আমেরিকা ইসরায়েলের অন্যায্য হামলার প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে বিশ্বকাপে। ট্রাম্প বলেন ইরান দল বিশ্বকাপ খেলতে আসতেই পারে, তবে তাদের নিজেদের জীবন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকতে পারে। ট্রাম্পের মন্তব্যের জবাবে এরই মধ্যে কড়া ভাষায় বিবৃতি দিয়েছে তেহরান। তারা জানিয়েছে বিশ্বকাপ আন্তর্জাতিক আসর আর এর নিয়ন্ত্রক সংস্থা ফিফা কোনো ব্যক্তি বা দেশ নয়। কঠিন লড়াই আর ধারাবাহিক জয়ের মাধ্যমে নিজেদের যোগ্যতায় বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইরান, তাই তাদের বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না।
সম্প্রতি এক সংবাদ এসেছে ইরানের ক্রীড়ামন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্বকাপে দেশটির অংশগ্রহণ নিয়ে। তিনি বলেছেন, আমেরিকা ইসরায়েল ইরানের সুপ্রিম লিডারকে হত্যা করার পর সেখানে বিশ্বকাপ খেলা ফুটবলারদের জন্য অসম্ভব। এমন বার্তা গণমাধ্যমে আসলেও ফিফার কাছে কোনো ধরনের প্রস্তাব দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে কথা বলেছেন এএফসির সাধারণ সম্পাদক উইন্ডসর জন। তারা যেহেতু ফিফার সদস্য এবং শুরুতেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, আমরা চাই তারা খেলুক। আর ইরান শীর্ষ দলগুলোর একটি। বর্তমানে যে সমস্যাগুলো সামনে এসেছে সেগুলো সমাধান করে বিশ্বকাপে খেলতে সক্ষম হবে। বিষয়গুলো নিয়ে ফিফা ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে। এএফসির পক্ষ থেকে আমরাও বিষয়টি পর্যবেক্ষণ করছি। যেহেতু ফুটবল ফেডারেশন সব সিদ্ধান্ত নেয়, এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়ে। শেষ পর্যন্ত যদি ইরান বিশ্বকাপে অংশ না নেয় তাহলে কি করা হবে তার ব্যাখ্যা দিয়েছেন এএফসির শীর্ষকর্তা। এটি একটি আবেগঘন মুহূর্ত। দীর্ঘ প্রচেষ্টার পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। কোনো দল খেলতে না চাইলে তার পরিবর্তে কি সিদ্ধান্ত হবে তা ফিফার গঠনতন্ত্রে উল্লেখ আছে। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমরা আশা করি তারা বিশ্বকাপে অংশ নেবে। এদিকে এএফসি নারী এশিয়ান কাপ খেলতে যাওয়া ইরান নারী দলের 7 ফুটবলার ও অফিসিয়াল অস্ট্রেলিয়ায় অ্যাসাইলাম ভিসা চাইলেও এরই মধ্যে 5 ফুটবলার সেই ভিসা বাতিল করে মূল দলের সঙ্গে মালয়েশিয়ার কুয়ালালামপুরে পৌঁছেছে। তারা নিজ দেশে ফেরার অপেক্ষায় আছেন বলে জানা গেছে। বর্তমানে যুদ্ধ পরিস্থিতির কারণে সরাসরি তেহরানে যাওয়া সম্ভব হচ্ছে না। দেশটিতে অবস্থানরত তাদের পরিবার নিয়েও চিন্তিত নারী ফুটবলাররা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। অনিশ্চয়তার কালো মেঘ সরিয়ে আবারও বার্সেলোনার নীল লাল আকাশে আস্থার সূর্য। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কাতালান ক্লাবটির মসনদে আবারও ফিরলেন হুয়ান লাপোর্তা। ভিক্টর ফন্টকে বিশাল ব্যবধানে হারিয়ে ক্লাব সদস্যদের রায় নিয়ে পঞ্চমবারের মতো সভাপতির চেয়ারে বসলেন 63 বছর বয়সী এই জাদুকর। বার্সেলোনা মানেই আলাদা একটা আবেগ, বার্সেলোনা মানেই একটা বিশেষ দর্শন। সেই দর্শনের রক্ষাকর্তা হিসেবে আবারও বেছে নেওয়া হলো হুয়ান লাপোর্তাকে। এক উৎসবমুখর পরিবেশে ভোট দিলেন 48,000-এরও বেশি ক্লাব সদস্য। ফলাফল যখন এলো তখন দেখা গেল 68% ভোটই পড়েছে লাপোর্তার ঝুলিতে। পরাজিত প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্টও মেনে নিয়েছেন নিজের পরাজয়, অভিনন্দন জানিয়েছেন লাপোর্তাকে। লাপোর্তার এই জয়ে স্পটলাইটে ছিলেন কোচ হ্যান্সি ফ্লিক এবং ফুটবল ডিরেক্টর ডেকো। সমর্থকদের করতালির মাঝেই লাপোর্তা মনে করিয়ে দিলেন স্টেডিয়ামে ফ্লিক আর অফিস ডেস্কে ডেকো এই জুটির উপর ভর করেই নতুন দিনের স্বপ্ন দেখছে বার্সা। এটি বিশ্বে অনন্য। বার্সেলোনার প্রতি অনুরাগের এক চরম বহিঃপ্রকাশ। আজ গণতন্ত্রের উৎসব হয়েছে। আমরা এমন এক ক্লাব যেখানে মানুষ ভোট দেয়। এই জয় আমাদের কাজের প্রতি এক বিশাল সমর্থনের প্রতিফলন। লাপোর্তা মানেই সাফল্য। 2003 থেকে 2010 গার্দিওলা আর মেসির হাত ধরে বার্সাকে বিশ্বসেরা বানিয়েছিলেন তিনি। 2021-এ যখন ক্লাব ধ্বংসের মুখে তখন আবারও হাল ধরেছিলেন। এবারের লক্ষ্য আরও বড়, স্পটিফাই ক্যাম্প নুয়ের নির্মাণ সম্পন্ন করা এবং নতুন পালাইউ অ্যারেনা তৈরি করা। অর্থনৈতিক সংকট কাটিয়ে বার্সাকে আবারও ফুটবল বিশ্বের আনস্টপেবল শক্তিতে রূপান্তর করতে চান তিনি। জয়ের পর লাপোর্তার কণ্ঠ ছিল প্রত্যয়ী, কিছুটা হুঙ্কারও যেন মিশেছিল তাতে। তিনি সাফ জানিয়ে দিলেন বার্সার বিরুদ্ধে কেউ দাঁড়ালে তাকে ছাড় দেয়া হবে না। এই ফলাফল আমাদের অজয় করে তুলেছে। কেউ আমাদের থামাতে পারবে না। আমাদের সামনে আসছে দুর্দান্ত সব বছর। আমাদের জীবনের সেরা সময় অপেক্ষা করছে বার্সা ভক্তদের জন্য। 54.28% থেকে 68.18%। জনপ্রিয়তার গ্রাফটা ঊর্ধ্বমুখী। লাপোর্তা ফিরলেন ত্রাতা হয়ে, স্বপ্ন দেখালেন অজেয় হওয়ার। এখন দেখার বিষয় তার জাদুকরী ছোঁয়ায় ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে বার্সা কতটা পথ পাড়ি দেয়। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। যুদ্ধ আর সংঘাত যখন বিশ্বজুড়ে অস্থিরতা ছড়াচ্ছে, ঠিক তখনই ইতালির বরফ শোভিত পাহাড়ে মানবিক জয়গানের এক মহাকাব্য রচিত হলো। শেষ হলো মিলানো কর্তিনা 2026 শীতকালীন প্যারা অলিম্পিক। 10 দিনের লড়াই শেষে বিদায় বেলায় জয়ী হলো শান্তি আর মানবিক সক্ষমতা।
ইতালির হিমশীতল বাতাসে এখন বিষাদের সুর, সঙ্গে প্রাপ্তির আনন্দ। কর্টিনা কার্লিং স্টেডিয়ামে যখন ইতালিয়ান সোভেনিয়ার থিমে সমাপনী অনুষ্ঠান শুরু হলো, তখন তা কেবল একটা গেমসের শেষ ছিল না, ছিল অদম্য প্রাণের উৎসব। 55টি দেশ, 611 জন অ্যাথলিট, সবাই যেন এক সুতোয় গাঁথা। এবারের আসরটি মোটেও সহজ ছিল না। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের ছায়া পড়েছিল খেলার মাঠেও। ইউক্রেন রাশিয়াকে নিয়েও জল খোলা হয়েছে বিস্তর। 2022 সালের পর এই প্রথম রাশিয়া এবং বেলারুশকে প্যারা অলিম্পিকে ফেরার অনুমতি দেয়া হয়েছিল। প্রতিবাদে উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠান বয়কট করেন ইউক্রেনীয় অ্যাথলিটরা। কামানের গর্জন আর ধ্বংসলীলার খবরের শিরোনামের মাঝে মিলানো কর্টিনা দেখিয়ে দিল পারস্পরিক শ্রদ্ধা এবং অন্তর্ভুক্তির মাধ্যমেও বিশ্বকে চেনা যায়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মেরুদণ্ডের সমস্যায় আক্রান্ত কিশোরী সোফিয়া তানসেলা। তার স্বপ্নের হাত ধরে দর্শকরা ভ্রমণ করেছেন এক মায়াবী পৃথিবীতে, যেখানে ক্রাচে ভর দিয়ে ডেরগিন টোকমাক কিংবা এক পাহারানো জিওর্জিয়া গ্রেকো প্রমাণ করেছেন শরীরের সীমাবদ্ধতা মনের গতির কাছে কতটা তুচ্ছ। মাঠের লড়াইয়ে দাপট দেখিয়েছে চীন, 44টি পদক নিয়ে তালিকার শীর্ষে তারা। তবে স্বাগতিক ইতালিও কম যায়নি, 16টি পদক নিয়ে ঘরের মাঠে ইতিহাস গড়েছে ইতালিয়ানরা। প্রথমবারের মতো মেডেল জিতেছে ব্রাজিল এবং লাটভিয়ার মতো দেশগুলো। বিদায়ের সুর বাজতেই প্যারা অলিম্পিক পতাকা তুলে দেওয়া হয় পরবর্তী আয়োজক ফ্রান্সের হাতে। মিলানো আর কর্টিনার আকাশ যখন আতশবাজিতে রাঙানো, তখন মিলানোর আর্কো ডেলা পেসে নিভে যায় শিখা। সেই সাথে শুরু হয় ফ্রেঞ্চ আলপস 2030-এর অপেক্ষা। শিখা নিভেছে ঠিকই, কিন্তু রেখে গেছে মানবিক সংহতির এক অমর বার্তা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচনী এনএসসির তদন্ত কমিটি গঠনে বিসিবির উদ্বেগ, বিষয়টি স্বাধীন বোর্ডের কার্যক্রমের উপর হস্তক্ষেপ হিসেবে দেখে আইসিসি দ্রুত নিষ্পত্তির অনুরোধ। খুব ভালো ক্রিকেট আমরা খেলেছি এবং আশা করছি যে এটা ক্রমাগত আরও ভালো হতে থাকবে। পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটারদের পারফরমেন্সে খুশি বিসিবি। বিসিএলে ভালো প্রস্তুতি হওয়া এসেছে সাফল্য, চূড়ান্ত হলো নিউজিল্যান্ড সিরিজের ভেন্যু। এবং এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ সামনে রেখে শুরু হলো ফুটবল দলের ক্যাম্প। কঠিন হলেও 3 পয়েন্ট চান অধিনায়ক জামাল ভুঁইয়া। বাফুফে চাইলে কাজ চালিয়ে যেতে চান হেড কোচ কাবরেরা। এই ছিল খেলার সময়ের